সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাই চ্যানেলের নিয়মিত আয়োজন সেন্সেশন তারকা কথনে। আমাদের সঙ্গে আজকে এমন একজন তারকা উপস্থিত হয়েছেন যিনি খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এবং আমরা যদি জুলাই অভ্যুত্থানের দিকে তাকাই, যার গান আমাদের ছাত্র জনতাকে এবং সাধারণ মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল, তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় আসিফ আলতাফ। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। 2 বছর হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থানের। তো পিছনে যখন আমরা ফিরে তাকাই, দুটো গান আমাদের মাঝে খুব আমাদের এখনো কানে শোনায়, সেটা হচ্ছে স্টেপ ডাউন হাসিনা এবং দালালের বন্যা। তো এই দুটো গান দিয়ে আজকে আসলে আয়োজনের কথাটা শুরু করতে চাই। দুটো গানের প্রেক্ষাপট কি ছিল, কিংবা অনুপ্রেরণাটা আসলে কেমন ছিল? দুটো গানের জন্মই আসলে কি কোনো গানের জন্ম একদিনে হুট করে হয় না। প্রচুর প্রতিবাদ, প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ থেকে এক একটা গানের লেখার সাহস পেতাম। এবং স্টেপ ডাউন গানটা তো একেবারে জুলাইয়ের শেষ গান ছিল আমার গানটাই, স্টেপ ডাউন। এবং সেইটা এটা কি বলবো, মানে যখন আমি লিখি কম্পোজ করি তখন পলাতক অবস্থাতেই করতে হয়েছিল। মানে তখন তো আর আমি সামনাসামনি কোনো গান ওরকমভাবে রিলিজ করতে পারি না। অবাক ব্যাপার হচ্ছে যে সেই 2 তারিখ থেকে যখন শুরু হয় নেটওয়ার্কের আপ ডাউন, এবং সময় পাচ্ছিলাম না এটাকে আপলোড করার, কোনো এক ফাঁকে এটাকে আপলোড করে দিতে পেরেছিলাম। এবং কখনো কখনো এটা 3 বার আপলোড করতে হয়েছিল। প্রথম 2 বার মানে ব্যান্ড হয়ে গিয়েছিল, নামিয়ে দিয়েছিল। তৃতীয়বার দেখি আর ব্যান্ড হচ্ছে না, তখন দেখি যে ওরাই ব্যান্ড হয়ে গেছে, ওরাই চলে গেছে। এবং আমরা আসলে এই গানটা আপনার গলায় আজকে শুনতে চাই। অবশ্যই অবশ্যই, ওটা গাইতেই তো এসেছি। জি। যথেচ্ছাচার আর নরকের মাঝে আমরা সবাই পদদলিত। ওরাই তো প্রশাসন, ওরাই যে রাজা, বিচারকেরাও গৃহপালিত। এদের নিয়েই চলে হরিলুট চুরিধারী স্বৈরাচারের শত নমুনা। আমার ভোটটা আমি দিতে গিয়ে বারে বারে একবারও দিতে পারি না। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। 400 কোটি টাকা পিয়নেরও থাকে, ডাইনির কথা শুনে বুকে ব্যথা লাগে। বেশরম অভিনেতা গ্লিসারিনে কাঁদে, জীবনের দাম নেই ক্ষমতার আগে। আঙুল ফুলে দেখো হয়ে গেছে কলা গাছ, 100 কোটি টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস, বাড়ি দিয়ে বিদেশেতে শিল্প করে প্রকাশ, ভোগ আর বিলাসেতে ক্ষমতার সহবাস। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। এই ছিল একটা গানের বাহ। প্রথম এবং কয়েকটা লাইন। গানটির মাধ্যমে আসলে ওই সময়ে জনসাধারণের মনে যে ক্রোধ, যে বিদ্রোহ, কিংবা এই যে ফ্যাসিজমের শিকার হওয়া প্রত্যেকটা মানুষের অনুভূতি যেন এই লিরিক্সের মাধ্যমে প্রকাশিত হয়। হ্যাঁ, মানে এইখানে ব্যাপারটা ছিল এরকম যে এর মধ্যে স্বৈর শাসকদেরও বেশ কিছু কথোপকথন আমরা ভিডিওতে দিয়েছি। তো তখন আমাকে বেসিক্যালি আমার যারা ওয়েলউইশার, ওরা চায়নি যে আমি গানটা প্রকাশ করি। বলে যে তুমি এখন তোমার দরকার সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা, তো তুমি হ্যাঁ, তো তোমার সেটা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ ওটা আমি তখন চীনে গিয়েছি ফ্যাসিস্ট কিছু ওদের গোষ্ঠীর কাছে। তো চীনে যাওয়ার ফলে তো সব জায়গায় বাধা বাধা বাধা। তো ওই বাধার ফলে আমার কষ্ট হয়েছিল সম্মুখ যুদ্ধে তখন অংশগ্রহণ করতে, যদিও এটার দরকার ছিল। ওই সময় আপনি গান কোথায় করতেন? কারণ ওই সময় তো এরকম একটা গান লেখার জন্য যে সাহসটা দরকার এবং যে জায়গাটা দরকার, সেটা আসলে কিভাবে কি হলো? এখন আমার বহু শিল্পী পরিচিত আছে, বহু কম্পোজার পরিচিত আছে, বহু স্টুডিও পরিচিত আছে, নিজেরও স্টুডিও আছে। তো সেগুলো কি টুকরো 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 করে কোথাও গান গাওয়া, কোথাও কিবোর্ডটা বাজিয়ে নেওয়া, কোথাও ভয়েস দেয়া, এগুলো সব কম্পাইল করে কোনো এক রাতে ওটা ছেড়ে দিয়েছিলাম আর কি।
তারপর তো আর বলার অপেক্ষা নয় যে তারপর থেকে পলায়ন 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 পলায়ন, এবং যেদিন থেকে চলে গেল সরকার তখন ভাবলাম যে যাই হোক একটা জায়গায় তো অন্তত সিলটা পড়ে রয়েছে, জুলাইয়ের শেষ গানটা সেই অবদানটা আসলে রেখে যেতে পেরেছেন। হ্যাঁ, এবং যদিও এর আগে বহু আমার মামলাও ছিল, মানে এইসব অপরাধের কারণে যেই মামলা ছিল সেটার জন্য দেশের বাইরেও চলে যেতে হয়েছিল। ইনফ্যাক্ট 24-এর ইলেকশনে আমি থাকতে পারিনি, এইখানে অবস্থান করতে পারিনি, ওটাও আইসিটি অ্যাক্টের একটা মামলায়। তো মামলাটা পরে উধাও হয়ে গেছে স্বাভাবিকভাবেই, কিন্তু ওটা ছিল আরেকটা এরকম ক্ষুরোধার কোনো কাজের জন্যে আমায় শাস্তি পেতে এবং হয়েছিল। এগুলো আমরা আসলে নিউজে তখন দেখেছি, আমরা জেনেছি। তবুও আপনার যে শিল্পকর্ম সেটা মানুষকে বেশ অনুপ্রাণিত করেছে। তবে একটা চমৎকার বিষয় দেখলাম, আপনার গানে নচিকেতার একটা ফ্লেভার পাওয়া যায়। এটা কি আসলে আপনার কোনোভাবে উনি ইন্সপিরেশন হিসেবে কাজ করেন? এবং নচিকেতার সাথে আপনার কাজও হয়েছে। হ্যাঁ, তিনি আমাকে ভালোবাসেন, আর আমি তো ছোটবেলা থেকেই তার গান শুনে বড় হয়েছি, যদিও তিনি আমার গুরু নন বা ওস্তাদ নন। আমার গান শেখা শুরু আমার বাড়ি থেকেই, কিন্তু আমি শেখাটা শুরু করেছিলাম ভূপেন হাজারিকার বাহ, গান থেকে, এবং তার সান্নিধ্য আমি পাই, খুব কাছের সান্নিধ্য। তো পরবর্তীতে যখন নচিকেতা এইরকম একজন আর্টিস্ট হিসেবে উদয় হন, আমি বললাম যে এটা তো এখনকার চাহিদা। তো সেইভাবে হয়তো কিছুটা মিলে যায়, কিন্তু আমার সেটা কাম্য নয়, মানে তার মতন হয়তো সেই অনুভূতির মেলবন্ধনটা আসলে হয়তো, তৈরি হয়, হয়তো, যেহেতু ছোটবেলা নিশ্চয়ই। থেকে গান শুনে এসেছেন। অবশ্যই। এবং আপনার আরেকটি গান আছে দালালের বন্যা, দালালের বন্যা। এটাও কি সেই জুলাইয়ের সময়ই লেখা? এটা ঠিক ওরা যখন চলে যায় তখন বাংলাদেশে ফেনী নোয়াখালীতে একটি ভয়াবহ বন্যা হয়েছিল, এবং সেটা আমরা সবাই শুনতে পাই যে ওটা ইচ্ছাকৃত একটা বন্যা, যে এই সময় এইরকম বন্যা হওয়ার কথা ছিল না, হঠাৎ করে এটাও কি বাঁধগুলো সম্ভব আসলে? মানে বন্যাটা ইচ্ছাকৃত। অবশ্যই বাংলাদেশে যতগুলো বন্যা হয়েছে তার আমি তো বলবো যে আমার চোখে দেখা সবগুলোই তো ইচ্ছাকৃত। আপনি দেখুন যে যেখানে নদী ফাঁকা থাকে, ওই যে তিস্তা ফারাক্কা ব্যারেজ, বাঁধ যে হ্যাঁ, উঠিয়ে ফারাক্কা দেওয়ার ওরা ব্যাপারটা। ইচ্ছা করে যখন খুলে দেয়, যখন ইচ্ছা করে আবার বন্ধ করে দেয় আমাদের শুষ্কর সময়, তো এই সমস্ত অসুবিধা এগুলো তো অবশ্যই ইচ্ছা করেই হয়, এগুলো তো Political তাদের movement ছিল হ্যাঁ, আসলে। মর্জি মতোই হয়। যেখানে আমি বলতেই পারি যে আমার পারি আমাকে ইচ্ছা করে ঢোকানো হয়েছে এখানে আমাকে কষ্ট দেওয়ার জন্যে, সেটা তখন দরকারটা ছিল না, সেটা তখন তাদের দরকারটা ছিল না। এভাবে একটা দেশকে এরকম যুদ্ধ পরবর্তী অবস্থায়, যুদ্ধ পরবর্তী মানে হলো যে ঠিক তখনই স্বৈরাচারের পতনটা হলো, এবং তখনই আমরা যেন কঠিন একটা সমস্যার মুখে পড়ি। এই জন্য ইচ্ছাকৃতভাবে আমাদের বন্যার মধ্যে ঠেলে দেওয়া, এটা ইচ্ছা এবং করলে। সেখান থেকে আসলে এই দালালের বন্যা হ্যাঁ, গানটা দালালের আসা। বন্যা গানটা শুরু হয়ে গেল। আমরা এই গানটিও শুনবো। তোমার বন্ধু বন্ধু খেলা, ভেতরে পুরোটাই পচা গলা, তোমার চরিত্রটায় ঘুম, তুমি বন্ধু নও শকুন। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা করে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে। ফেনী নোয়াখালী কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু, প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু। ফেনী নোয়াখালী কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু, প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু। আমার চোখে একই গোয়ালের গরু মমতা মোদি, চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তো সামদি। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে। আয়না ঘরের মাফিয়া রানী ডাকাতের সর্দার, তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার। তোমার দেশেও মানুষ আছে, একাই তুমি নও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে
তোমার গদিটাও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও। তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। বাহ, চমৎকার। এবং আমরা জানি আপনার ভারতে কাজ হয়েছে গান নিয়ে, নচিকেতার সাথে, লগ্নজিতার সাথে। তো এই যে গানটা, এটা তো আসলে আমাদের প্রতিবেশী ভারত বিরোধী। তো তখন কি আপনার সঙ্গীত জীবন এটার কোনো প্রভাব পড়েছে? একটা ব্যাপার বলি, পুরো দেশের, পুরো পৃথিবীর, পুরো ইউনিভার্সের যদি কোনো মানুষ থাকতো, ইউনিভার্সেও বা পুরো পৃথিবীতে যত মানুষ আছে, তাদের মধ্যকার মানবতাটা এক জায়গায় বিরাজ করে। তারা ওই পলিটিক্স বোঝে না। উনি ওনার দেশের সমস্ত অমানবিকতাকে ঘৃণা করেন, আমিও আমার দেশেরটাই করি। তো এটা এই ব্যাপার না যে আমি ভারতের বিরুদ্ধে কোনো গান গাইছি, আমি কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে গাইছি, যেটা নিয়ে তারাও আজকে উদ্গ্রীব, তারাও আজকে সেটার বিরুদ্ধেই কাজ করছেন। এবং আমরা দেখছি এখন মোদীর বিরুদ্ধে অনেক আন্দোলন হচ্ছে, এবং এই গানটার মধ্যেই বলা আছে সেটা যে একদিন ওটাও হবে। তো সেইখানে আমাকে বিরোধিতা করার কোনো মানেই নেই। আমরা তাদের বন্ধু, আমরা ভারতীয় জনগণের বন্ধু, আমরা আপামর নিম্নবিত্তের বন্ধু। আমরা এটা হতে পারি না। আমরা কখনোই একটা দেশকে আমরা ঘৃণা করতে পারি না, দেশের মানুষকে ঘৃণা করতে পারি না। স্বৈর শাসকদের আমরা ঘৃণা করতে পারি, অবশ্যই করতে পারি। একদম তাই। এবং আমরা এই গানটাকে সূত্র ধরে যদি আমরা ভারতের দিকেও তাকাই না কেন, তাদের ওখানে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে, এবং শিক্ষা ব্যবস্থার যে তুমুল একটা ডিমোশন, এই ডিমোশন নিয়ে যে ছাত্র জনতার মধ্যে যে উদ্বেগটা ছিল, সেটাও এখন প্রকাশিত হচ্ছে। এবং শেখ হাসিনা আবার ওখান থেকে ভাষণ দিচ্ছে, সবকিছু মিলিয়ে খুবই জাতা অবস্থা, একটা জাতা অবস্থা। এবং এগুলো কি এজিটেটেড করার একটা এরকম বড় স্বৈর শাসকের দেশ, এরা যখন টিকে থাকতে চায় তখন নিজের দেশের মানুষকে সাপ্রেস করলেই শুধু হয় না, এদের আশেপাশে সবগুলো দেশকে একটা সাপ্রেশনের মধ্যে রাখতে হয়। আমাদেরকে রাখতে হবে, ওই দিক থেকে নেপালকে রাখতে হবে, ওই দিক থেকে অন্যান্য অনেক কিছুকে রাখতে হবে, তখনই তারা স্বৈর শাসক হিসাবে টিকে থাকতে পারবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং এটা ওই দেশের স্বৈর শাসক ভালো করেই জানেন। এবং আমাদেরকে এজিটেটেড করার পেছনে তার এইটাই মোটিভ বলে আমি মনে করি। আমরা যখন গালিগালাজ করি, কোনো দেশকে করি না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে করি না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। এই যে হাসিনাকে যখন উনি কথা বললেন, তারপরে এটার প্রতিক্রিয়া হিসেবে নাহিদ ইসলাম বললেন যে উনি যদি দেশে আসেন তাকে সেখান থেকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, যেহেতু এখানে লাখো ছাত্র জনতা রক্ত বয়ে গেছে। এবং এই যে স্টেটমেন্টগুলো, এগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত, বা আপনার কি মনে হয় এরকম কি আদৌ হবে সামনে? আদৌ হবে কিনা জানি না, কিন্তু আমার কথা হচ্ছে আমার একটা স্বপ্ন আছে, আমার একটা সামনে কি হবে সেই রকমভাবে আমি দেখতে চাই। আমি চাই না কখনো এই দেশে স্বৈর শাসকের উদ্ভব আবারও হোক। এবং এর মধ্যে হঠাৎ করে ভুইফোর কিছু হুট করে যে উল্টো পুল্টো কথা বলার সাহস এখনও পাচ্ছে, এবং সেটা সো কল্ড ডেমোক্রেসির মাধ্যমে। এই যে কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রিয় আসিফ ভাই যখন তার বক্তব্য তিনি স্টেজে প্রকাশ করলেন, হুট করে সেটা নিয়ে বিরোধিতা শুরু হলো যে কেন সেই স্বৈর শাসকের বিরুদ্ধে স্টেজে উঠে কথা বললেন। ওমা, এটাই তো আমাদের ছিল যুদ্ধ, এই যুদ্ধের পরেই তো আমরা এরকম একটা জায়গা পেয়েছি। তো এখনও যদি তিনি বলার পরে এই প্রতিবাদ করার মতো খারাপ সাহস কেউ রাখতে পারে, সেটা আমাদের জন্য অ্যালার্মিং। তবে আপনার কি মনে হয় জুলাই পরবর্তীতে যে বাক স্বাধীনতার ব্যাপারটা এসেছে আমাদের মধ্যে, এই জিনিসটা কি আসলে স্বাধীনতা পর্যন্তই থাকছে, নাকি এটা সরকার কিংবা সরকার বিরোধী এই জায়গাগুলোতে একটা আন্তঃকন্দল সৃষ্টি করছে? আপনার প্রশ্নটা হয়তো এইরকম যে সেই স্বাধীনতাটা কি আসলেই স্বাধীনতা, নাকি একটা অপসংস্কৃতির দিকে আমাদেরকে টেনে নিচ্ছে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এটা সব ক্ষেত্রে স্বাধীনতা নয়, এটা আমাদেরকে খারাপ কোনো কালচারের দিকে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার সংজ্ঞা এটা হতে পারে না, এটা উপভোগ করা হতে পারে না। এটা হতে পারে না যে স্টেজে দাঁড়িয়ে স্বনামধন্য একজন গায়ক গান গাইছে আর আমি পানির বোতল ছুঁড়ে মারছি, এটা স্বাধীনতা হতে পারে না। তাহলে আপনার কি মনে হয় এই যে জুলাই আন্দোলন যেটা, এটা কি আমাদেরকে স্বাধীনতা দিয়েছে নাকি বিপ্লব দিয়েছে? এটা আমাদেরকে বিপ্লব দিয়েছে, এবং এই বিপ্লবের
ফলাফল আমরা অপখাতে নিতে পারি না। তবে অবশ্যই আমরা নিতে পারি না। যদি 1971 সালের আমাদের যে মুক্তিযুদ্ধ, যেটা স্বাধীনতা যুদ্ধ ছিল, সেটার সাথে যদি আমরা জুলাইয়ের প্রেক্ষাপটটা চিন্তা করি, আমরা কি এই দুটোকেই কি আমরা আসলে স্বাধীনতা যুদ্ধ বলবো, নাকি দুটার ভার আসলে কম বেশি? দুটো অবশ্যই আলাদা, অন্তত আমার চোখে। এবং আরেকটা টার্ম হচ্ছে জুলাই যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা, এটা নিয়ে আপনার জায়গা থেকে আসলে কি মতামত? জুলাই যোদ্ধারা আমাদেরকে অবশ্যই অবশ্যই এক প্রকার স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেইটা আমার সত্তার স্বাধীনতা নয়। যেখানে আমি বারবার করেই প্রতিবাদ করি, সেটা হচ্ছে আমি তো মনে প্রাণে আগেই বাংলাদেশি ছিলাম। আমার স্বাধীনতাটা কোত্থেকে আসলো? 1971-এ আমি একটা নির্দিষ্ট ভূখণ্ড আমি পেয়েছি, যেই ভূখণ্ডের মধ্যে মানুষগুলোকে আমি বলি বাংলাদেশি। কিন্তু জুলাই আমাকে আমার পরিচয়টা, আমার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আমাকে নতুন করে কোনো ভূখণ্ড জুলাই আমাকে গিফট করেনি, আমাকে দেয়নি। সো সেইখানেই আমার পার্থক্যটা। কিন্তু অবশ্যই দুটার জায়গায় আমি মহান হিসেবেই আমি সিলেক্ট করে রাখতে চাই, আমি চিহ্নিত করে রাখতে চাই। তো আমি যেই স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে, সেটা আমার গণ্ডির স্বাধীনতা, আমার সার্বভৌমত্বের স্বাধীনতা, আমি বাংলাদেশি সেটার পরিচয়ের স্বাধীনতা। এবং জুলাই আমাকে যেটা দিয়েছে সেটা গণতন্ত্রের স্বাধীনতা, ভোটের অধিকারের স্বাধীনতা। আমি যে নিগৃহীত হচ্ছিলাম স্বৈরাচার দ্বারা, সেই স্বৈরাচারকে নিষ্ক্রান্ত করার পরে আমার গণতন্ত্র ফিরে পাবার স্বাধীনতা। তো অবশ্যই দুই মেরুর জিনিস, কিন্তু দুটাই আমি ধারণ করি, আমি লালন করি। এবং আমরা দেখেছি স্টেপ ডাউন হাসিনা কিংবা দালালের বন্যা ছাড়াও আরো অন্য অনেক গান করেছেন, তো আর কি কি গান রয়েছে? আমি একটা গান আপনাকে শোনাতে চাই, নিশ্চয়ই, যেটা নিয়ে আমার তাড়া খেতে হয়েছে। আমাকে কি দেখতে, আমাকে কি দেখতে তেলাপিয়ার মতো লাগে, সস্তায় বাজারে পেলে ঢুকিয়ে নেবে ব্যাগে। আমাকে কি দেখতে তোমার মাগনা মাগনা লাগে, সালামটা আমার থেকেই চাচ্ছ কেন আগে? চাঁদা খাও রিক্সাওয়ালার, চামচামি ল্যাংটা রাজার, তবু কেন এত দেমাগ তোমার স্বভাবে? ক্ষণে ক্ষণে ইমান বেচো পয়সা চাটার লোভে, বলি তাই তুমি আর আমি এক কাতারের নই। বেচিনি মাথা আমি, তোমার মাথা কই, হো তোমার মাথা কই? নিরীহর পকেটেতে মাদক রেখে তল্লাশি, ছেড়ে দাও টাকার লোভে খুনি শীর্ষ সন্ত্রাসী। নিরীহর পকেটেতে মাদক রেখে তল্লাশি, ছেড়ে দাও টাকার লোভে খুনি শীর্ষ সন্ত্রাসী। দেখতে মানুষ হলেও, দেখতে মানুষ হলেও শুয়োরের অধম, ইউনিফর্ম তোমার গায়ে মানায় না কসম। বলি তাই তুমি আর আমি এক কাতারের নই, বেচিনি মাথা আমি, তোমার মাথা কই, ও তোমার মাথা কই? বাহ, চমৎকার চমৎকার। তার একজন শিল্পী হিসেবে এই যে নতুন সরকার গঠন হলো, কিংবা এখন নেতৃত্বে তারেক রহমান রয়েছে, সেখান থেকে আপনার আসলে প্রতিক্রিয়াটা কেমন, কিংবা আপনার অনুভূতিটা আসলে আমার কেমন? অনুভূতি এটাই যে আমার কিন্তু এটা একটা বিপদ হয়েছে। এটা বিপদ হয়েছে যে আমার চাওয়াটা আরো বেড়ে গিয়েছে। যেই ব্যাপারটা ছিল তখনকার এইসব নেতারা, যেভাবে এই সমস্ত গানের ক্রিয়েটার যদি বলি, তো ব্যাকগ্রাউন্ডে তারাই ক্রিয়েটার। এই যে আজকের স্বপন সাহেব, যিনি আমাদের ইনফরমেশন মন্ত্রী, তারপরে খসরু সাহেব, যিনি আজকে ফাইন্যান্স মন্ত্রী, তাদের ডাইরেক্ট হস্তক্ষেপ ছিল এরকম মিডিয়ার কিছু 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 কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, এবং তারা আমাকে দিয়ে বানাতেন। হ্যাঁ, আর আজকের ওয়াহিদুজ্জামান, তিনি থাকতেন বাংলাদেশের বাইরে, তাদের কাজটাই ছিল আমার মতো লোককে দিয়ে এইসব কন্টেন্ট বানাতে, এবং আমরাও তাদের পেছন পেছন এইসব কন্টেন্টের জন্য ঘুরতাম। তাহলে আপনারা তো আসলে মিউজিক্যাল সেল হিসেবে একটা কাজ আমাদের করে চাওয়াটা এসেছেন। বেড়ে গিয়েছে এখন। আমাদের চাওয়াটা বেড়ে গিয়েছে কি, যে এরপরে জুলাইয়ের পরে আমরা এখনো কেমন আগোছালো একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যেখানে সেই ফ্যাসিস্টের সময় যারা এইসব গানের সাথে ডুয়েটও করতে ভয় পেতেন মানে কি একেবারে অবজেকশন, সেই সমস্ত স্টুডিওতে ঢোকা মারা। জুলাই পরবর্তীতে তাদের যখন গিয়ে দেখি যে মেইন স্ট্রিম অনুষ্ঠানগুলোতে তারা জুলাই 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 দিয়ে লাফাচ্ছে, সেই জিনিসগুলো একটু মনোকষ্ট দেয়। হয়তো এখনকার যারা নীতি নির্ধারক তাদের হয়তো মাথায় নেই ব্যাপারটি, কিন্তু আমি এটা কোনো হিংসা নিয়ে বলছি না, কারোর উপর কোনো ক্ষোভ নিয়ে বলছি না,
কিন্তু আমি বলতে চাই যারা ছিল তখনকার আন্দোলনে তারা ফ্রন্টে, তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। তাতে একদমই সেই তাই। ভিড়ের চাপে, সেই তেলবাজির চাপে, চাটুকারিতার চাপে কেমন করে যেন সেই প্রতিবাদকারীরা হারিয়ে যাচ্ছে কিনা এটা একটু মাথায় রাখা দরকার কিন্তু আমাদের। আমরা যদি আন্দোলনের প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে আপনার কাজ নিয়ে কথা বলি, যেমনটা দেখেছি আমরা খুবই সাম্প্রতিক সময়ে আপনার একটি আলোচিত মিউজিক ভিডিও এসেছে যেখানে আমরা সাদিয়া ইসলাম মৌকে দেখেছি Pencil Hill। এবং ভীষণ সুন্দর, অনেক চমৎকার প্রতিক্রিয়া। আপনি দেখেছেন তো এটা নিয়ে দেখেছি এবং খুবই ভালো লেগেছে, কারণ সাদিয়া ইসলাম মৌ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে খুবই সফল একটা পরিচিত মুখ। তো এই গানের আসলে পিছনের কাহিনীটা জানতে চাই, যে ছোট করে যদি বলেন। খুব ছোট করে বলতে গেলে যে এই গানটি যখন আমি তৈরি করি, লিখি বেশ কয়েক বছর আগে, তখন আমি মহু আপুকে মাথায় রেখেই গানটি লিখেছিলাম যে এই গানটির মডেল কি উনি হবেন। এই গানটি আমরা তো বুড়িয়ে যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু মহু আপুর বয়স কিন্তু বাড়ছে না। না। তো একটা সময় হঠাৎ করে মহু আপুকে শোনানোর সৌভাগ্য হয় যে আপনি কি গানের মডেল হবেন, মানে ভয়তে, মানে উনি তো গানের মডেল হন না, কখনোই হননি। এটা তার দ্বিতীয় মিউজিক ভিডিও, আরেকটা ছিল ইত্যাদিতে, এটা ছিল তার তৃতীয় কোনো। তো তিনি বললেন আমার গানটা ভালো লেগেছে, আমাকে দিয়ে তুই এই গানটা করাতে পারিস। তো তারপর থেকেই তাকে নিয়ে, বাহ। এবং ধন্যবাদ হোটেল সোনারগাঁকে, যে যারা আমার গানটি ওখানে শ্যুট করতে দিয়েছে, যারা স্পন্সর করেছে। এবং সাদিয়া ইসলাম মৌয়ের আসলে কোনো পরিবর্তন নেই, উনি সবসময় এভারগ্রিন এবং সব মিউজিক ভিডিওতে কেমন যেন খুব চমৎকারভাবে, আমরা আসলে এর আগে আর একটা দেখেছিলাম, এটা তার দ্বিতীয় কাজ, কিংবা সবসময় স্ক্রিনে তাকে খুব অন্যভাবে দেখা যায়। উনি বাই বর্ন, আমি একটা গ্ল্যামারাস মানুষ। শিল্পী হিসেবে কি শুধু গান নিয়ে কাজ করা হচ্ছে নাকি রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত হওয়া হচ্ছে? হওয়া হচ্ছে না, আমি রাজনীতি করি, এটা অনেক আগে থেকেই করি। মানে আপনার পলিটিক্যাল আইডিওলজি তাহলে কি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাহলে বাংলাদেশের যে জাতীয়তাবাদ সেটাকে আপনি ধারণ আমি করেন? সেটা অনেক আগে থেকেই আমি এটাকে আমি সামনে আনতে চাই না এরকম কোনো প্রোগ্রামে। তো আমি পজিশন আমি হোল্ড করেই আমি রাজনীতি করছি, এবং অত্যন্ত সম্মুখেই আমি রাজনীতি করছি। সেই বিষয়টা কি এখন ঠিক একটু এম্বারেসিং, কিন্তু তবে আমার কাছে মনে হয় প্রতিটা মানুষেরই স্বচ্ছতা থাকা খুব প্রয়োজন। না, সেটা যদি যে পরে তিনি রাজনীতি কোনো আসলে- অনুষ্ঠান হতো আমি নিশ্চয়ই বলতাম যে আমি রাজনীতি করি। সেটা আমার জন্ম থেকেই বলেন, জন্মের আগে থেকেই বলেন, আমি জন্মের পর থেকেই আমি দেখে এসেছি রাজনীতি। আমার বাবাও ছিলেন একজন রাজনীতিবিদ, তিনি বিএনপির ফাউন্ডার মেম্বার। তো সেখান থেকে আমার ভালোবাসা শুরু কিনা জানি না, কিন্তু আমি এমনিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একজন অনুসারী, এবং আমি বহু বছর ধরে আমি আমার এলাকা ভোলা সদরের প্রেসিডেন্ট হিসেবে, বিএনপির প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করে এসেছি। তাহলে যেখানে আপনি আসলে বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণাটাকে নিজের মধ্যে রপ্ত করেন এবং সেটাকেই লালন করতে চান, নিশ্চয়ই আমরা যদি জিয়াউর রহমানের কথা বলি কিংবা প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে কথা বলি, তাদেরকে নিয়ে কি আপনার কোনো শৈল্পিক কাজ আছে? যদি আমাকে সময় দেন আমি 2 মিনিটের জন্য আমি কথাটা বলতে চাই। একদম তাই, কিন্তু আমরা একটু ছোট্ট বিদায় নিয়ে আসবো এবং আমরা চাইবো এরকমই কোনো একটি গান দিয়ে আমাদের আজকের আয়োজনটি শেষ করার জন্য। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের সেন্সেশন তারকা কথনে। আমরা আমাদের আজকের আয়োজনটি শেষ করব আমাদের শিল্পীর গান দিয়ে। অনেক ধন্যবাদ এরকম একটা গান করবার সুযোগ দেওয়ার জন্য আমাকে এই অনুষ্ঠানে। আমি ছোট্ট একটা ইতিহাস বলি। 2023 সালে আমি আমার 6 বছরের বাচ্চাকে নিয়ে আমি গেলাম শহীদ জিয়ার কবরে একটু ফুল দিতে। 7ই নভেম্বরের আগে 5ই নভেম্বর সামনে দিয়ে ক্রস করছিলাম, ইচ্ছে হলো ফুল দিতে। তো ফুল দিতে যাবার সাথে সাথেই একটু ফুলের তোড়া কিনে যখন দিতে যাই, তখন হুট করে পাশ থেকে 3টে মোটর বাইক ওখানে চলে আসে, এবং বোঝা যাচ্ছিল তারা আইনের লোক। আমাদেরকে ওই জায়গাটাতে 2 ঘন্টা আমার সেই বাচ্চা সহ রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। পরে আমার পরিচিত একটি চ্যানেলের একজন সাংবাদিক বন্ধু সেখানে গিয়ে আমাদেরকে মুচ লেখা দিয়ে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে আমার সেই বাচ্চা বলছিল যে তোমরা বাবার সাথে ঠিক কাজটি করছো না। অবাক হয়ে গেলাম তাদের এই মেন্টালিটি দেখে, যে আমি কারো কবরে ফুল দিতে পারবো না। কেন পারবো না? ওটা আসলেই ছিল তাদের বাবার দেশ। যাই হোক, আমি সেই সমস্ত প্রতিহিংসা পরায়ণ কোনো গান গাইব না। আমার প্রিয় নেত্রী
আমার প্রিয় খালেদা জিয়া, তাকে নিয়ে আমার একটি গান লেখা ছিল, তার জীবদ্দশায় সেই গানটিকে আমি শেষ করি। নিশ্চয়ই। এক নিঃশ্বাসে এক বিশ্বাসে সূর্যের মতো আলো ছড়াও ধানের শীষে, চিরচেনা পথে নিলাম শপথ, আনবই ফিরিয়ে একদিন তোমার জয়রথ। নির্ভরতার একটাই ছায়া, তুমি অদ্বিতীয়া, সালাম তোমায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। নির্ভরতার একটাই ছায়া, তুমি অদ্বিতীয়া, সালাম তোমায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। একাই তুমি হটিয়েছিলে স্বৈরাচারের আসন, একাই তুমি গড়েছিলে গণতন্ত্র গঠন, একাই আজ বন্দী হয়ে লড়ছ রাত্রি দিন। কোটি মানুষ তাই তো তোমায় ডাকে আপসীন, নির্ভরতার একটাই ছায়া, তুমি অদ্বিতীয়া, সালাম তোমায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।